গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজ আমার টপিক হলো অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট। এবং এর মানেটা ঠিক কি? As a mankindian, we are very attached to mankindian practices, mankindian our people, our processes, our products. আমরা কোম্পানিকে ভালোবাসি, রেসপেক্ট করি। উই আর ভেরি ভেরি অ্যাটাচড টু দোজ পিপল যারা এই কোম্পানিটাকে তৈরি করেছে। বাট উই আর ভেরি মাচ ডিট্যাচড তাদের প্রতি যারা কোম্পানির কালচারটাকে ফলো করে না। আর আপনারা দেখেছেন যে যাদের প্রতি আমরা এত বছর ধরে অ্যাটাচড ছিলাম এতদিন ধরে, বিকজ দে ওয়ার ফলোয়িং দ্য পাথ অফ ম্যানকাইন্ড, দ্য কালচার অফ ম্যানকাইন্ড, দ্য গুড প্র্যাকটিসেস, দে আর হার্ড ওয়ার্কিং, দে ওয়ার অনেস্ট, তাদের ইন্টিগ্রিটি ছিল, তাদের প্রতি আমরা অ্যাটাচড হয়ে পড়েছিলাম। এবং কত তাড়াতাড়ি বিগত 9 মাসে আমরা তাদেরকে বলেছি টু লিভ ম্যানকাইন্ড। এবং এই প্রসেসে অনেক নতুনরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ মাই টপিক টুডে। আর এই যে লিডারের মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোয়ালিটি যেটা সবসময় থাকাও উচিত। এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয় যে আপনি এমন একজনের সঙ্গে অ্যাটাচড হয়ে গেলেন যে পরবর্তীকালে করাপ্ট হয়ে গেল, অনেস্ট থাকলো না। আপনি শুধু তার সঙ্গে এজন্যই সঙ্গে আছেন যে সে আপনার প্রতি লয়াল ছিল। এটা বহু যুগ আগের কথা যে ইউ শুড বিকাম লয়াল টু ইয়োর ওন সেলফ কনসিয়াস, ভালো প্র্যাকটিস, ইন্টিগ্রিটি, নট টু দোজ পিপল হু ওয়্যার ব্যাড। এবং আমরা সেই পার্টিকুলার থিওরিটাকেই ফলো করি। এবং আমিও আপনাকে সেই অ্যাডভাইসটাই দিতে চাই যে যদি আপনি জীবনে উন্নতি করতে চান তাহলে আপনি বিনা লয়াল হয়ে বা সেই প্র্যাকটিসগুলো ছাড়া যার দ্বারা মানুষ উন্নতি করতে পারে আপনি কিভাবে এগিয়ে যেতে পারবেন। বাট দ্য গুড নিউজ ইজ বেসিক্যালি হোয়াট, এবং আমি এটা আপনাকে সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলছি যে 90% অফ দ্য থিংস যেটা কোম্পানির কর্তব্য টু চেঞ্জ দ্য কোর্স অফ ইটস টোটাল কারেকশন অ্যান্ড দ্য প্রসেস অ্যান্ড দ্য অ্যাকশন হ্যাভ বিন ডান। 90% কাজ আমরা করে ফেলেছি, আর যে বাকি 10% পড়ে আছে সেটা তো কোম্পানিতে সবসময় হয়ে এসেছে। দ্যাট মিনস হোয়াট, যে 90% অফ পিপল যারা কাজ করতো এবং পরবর্তীকালে করাপ্ট হয়ে গেছে তারা আর ম্যানকাইন্ডে নেই। তো এবার শুরু করা যাক টু স্টার্ট রিবিল্ডিং ম্যানকাইন্ড লাইক ম্যানকাইন্ড 2, যেটা অনেক বেশি মডার্ন, ইভলভড এবং ফাস্টেস্ট পেসে গ্রো করছে। লেটস bring back the mojo of mankind, I'll say that, যে আমরা কতটা ভালো তেল এটাকে দিতে পারি যাতে এটা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারে, সেটাই লক্ষ্য। আর উন্নতির চরম শিখর বলতে কি বলতে চাইছি, যে 15 to 20% কাইন্ড অফ গ্রোথ। লেট মি পুট ইট লাইক দিস অনলি। 10 বছর আগের কথা, আমি সৌভাগ্য পেয়েছিলাম টু মেট দ্য সিইও অফ রস। এবং আপনারা জানেন যে রস ইজ আ ভেরি বিগ কোম্পানি। এবং আপনি যখন এরকম একটা মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পান, আপনার মাইন্ডসেটটাও না সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, যে উনি কী বলবেন, কী কনভারসেশন হবে, কী জিজ্ঞাসা করবেন। এই মিটিংটা হয়েছিল ফ্র্যাঙ্কফার্টে। তো যখন ওনার সঙ্গে আমার দেখা হলো, ওনার সঙ্গে ডিনার করলাম এবং অনেক কথা হলো ওনার সঙ্গে, তো ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে উনি কী বললেন এই গোটা কনভারসেশনের মধ্যে, যে আপনার মেডিকেল র্যাপ কীরকম কাজ করে, কীরকম কল নেয়, ডক্টর জেনারিক প্রোডাক্টস কেন লেখে, আপনার প্রোডাক্ট কেন লিখবে। উনি কিন্তু ওনার সময়টা, বেশিরভাগ সময়টা এটাতে কাটাননি যে বিগ থিংসের ব্যাপারে, বড় বড় ব্যাপার স্যাপার যেগুলো নর্মালি মানুষ কথা বলতে চায় সেগুলো নিয়ে কথা বলেননি। হি ওয়াজ টকিং অ্যাবাউট বেসিক থিংস। এবং আমি কি শিখেছিলাম, যে দ্য মোর ইউ রাইজ, দ্য মোর ইউ গ্রো, মোর ইউ কাম টু গ্রাউন্ড অ্যান্ড চেক দ্য গ্রাউন্ড রিয়ালিটি। আপনি সবসময় গ্রাউন্ড রিয়ালিটির প্রতি অ্যাটাচড থাকবেন সবসময়। ওই যে বলে না, যে যখন আপনি হেড অফিসে বসে থাকবেন বা কোনো একটা বড় পজিশনে বসে থাকবেন, আপনার ভিশনটা অনেক বড় হওয়া উচিত, আপনার দৃষ্টিটা অনেক বড় হওয়া প্রয়োজন। কিন্তু সেই বিগ ভিশন আপনার কখনোই পূরণ হবে না যতক্ষণ না আপনি গ্রাউন্ড রিয়ালিটির ব্যাপারে সম্পূর্ণ অবগত থাকবেন। যে মুহূর্তে আপনি আপনার গ্রাউন্ড রিয়ালিটি থেকে সম্পর্ক ছিন্ন করবেন, আপনি মুখ থুবড়ে পড়তে বাধ্য। এবং এমন জিনিসই হয়েছে ম্যানকাইন্ডের মধ্যে বিগত 1-1.5 বছরে, যেটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করছি। এবং আই এম শিওর যে আপনারা সকলেই এই ব্যাপারটাতে এগ্রি করবেন যে আমরা আমাদের ফাউন্ডেশনটাকে আরও শক্ত করার চেষ্টা করে চলেছি। যখন আপনি কোনো ম্যাচ খেলতে যান, ক্রিকেট ম্যাচ ধরা যাক, বোলিং, ব্যাটিং বা অ্যাজ এ টিম ইউ গো, প্রথম যে জিনিসটা আপনি জানতে চান, আপনার এটা জানা প্রয়োজনীয় যে সেখানকার পিচটা কেমন। যতক্ষণ আপনি পিচের ব্যাপারে কিছু না জানবেন, সয়েলের ব্যাপারে না জানবেন, যে সে পিচটা টার্নিং পিচ না বাউন্সি পিচ, আপনি সেখানে খেলবেন কিভাবে, আপনি কিভাবে টসের পরে এটা ডিসাইড করবেন যে আপনি ব্যাটিং করবেন নাকি বোলিং করবেন। ঠিক একইভাবে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ আ ম্যানকাইন্ড আমাদের প্রথম প্রায়োরিটি যেটা, সেটা হলো সবার প্রথমে আমাদের কাস্টমার লিস্টকে আমাদের কারেক্ট করতে হবে, রেকটিফাই করতে হবে।
বিগত 6 মাসে সেই কাস্টমারদের প্রতি মাল যাচ্ছে, কোনো কারেকশন করা হয়নি, কোনো কিছু চেক করা হয়নি। এই ধরনের অনেক বেশি প্রবলেম আমরা ফেস করে এসেছি, সেগুলো ঠিক করা আমাদের প্রথম প্রায়োরিটি। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা উন্নতি কিভাবে করব, আরও গ্রোথ কি করে হবে, বিনা ফাউন্ডেশনে বা বিনা গ্রোথে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। আর সেটা করার জন্য আমাদের প্রথম যে রুলটা ফলো করতে হবে সেটা হলো আমাদের কাছে যে ডক্টরস লিস্টটা আছে সেটাকে অ্যাবসলিউটলি কারেক্ট করতে হবে। দ্বিতীয়, তারপরে আমাদের এটা চেক করতে হবে যে কোন কোন ডক্টরের সঙ্গে আমরা একবার দেখা করব, কার সাথে আমরা 2বার দেখা করব, কার সঙ্গে তারও বেশিবার দেখা করব। বেশিরভাগ কেসেই 3বার দেখা করাটা সম্ভব হয়ে ওঠে না। এটা আমাদের দ্বিতীয় জিনিস যেটা মাথায় রাখতে হবে। তৃতীয় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ধরা যাক যদি ভ্যাকেন্সি থাকছে তাহলে সেই ভ্যাকেন্সিটাকে ফিল করতে হবে, ভর্তি করতে হবে। আর যদি ভ্যাকেন্সি ফিল না হয় তাহলে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। এটা গেল তৃতীয় জিনিস। চতুর্থ জিনিসটা যেটা মাথায় রাখতে হবে যে যে সমস্ত কাস্টমারদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট রয়েছে, আমরা এর আগে এনগেজমেন্ট করেছি, সেই সমস্ত কাস্টমারদের সঙ্গে আমাদের ম্যানেজার্স কতটা অ্যাক্টিভলি কথা বলছেন, কতগুলো কল করছেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিস্ট বানানোর সময় আপনি কখনোই এটা ভুলে যেতে পারেন না যে আপনাকে কতগুলো কল করতে হবে এবং কোন কোন প্রোডাক্টের ব্যাপারে আপনি কথা বলবেন। অ্যান্ড দ্যাট ক্যানট বি ডান উইথআউট আ প্রপার মার্কেটিং সার্ভে। এবং যেটার কথা আমরা সবসময় বলতে থাকি যে মার্কেট সার্ভে আমাদের খুব ভালো হওয়া সবসময় প্রয়োজনীয়। আমি এই কথাটা আরও একবার বলছি, এই কথাটা রিপিট করছি আমি, যে 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হবে। আমার প্রশ্নটা এটা যে যদি আপনি ইন্টেরিয়ারে কাজ করেন, যে তাহলে মেনে নিলাম আপনি সকাল 8টা-9টায় বেরোলেন ঘর থেকে, ওকে, এবং আপনি 4-5 o'clock-এ বাড়ি ফিরে গেলেন 8-9 ঘন্টা, ইটস ওকে। কিন্তু সিম্পল কোয়েশ্চেন, ওয়েন ইউ ওয়ার্ক ইন লোকাল, ডক্টরস কোন সময় থেকে অ্যাভেলেবেল থাকেন, কোন সময় তাদের সঙ্গে দেখা করা সম্ভব নয়? সকাল 10টায় কি তারা অ্যাভেলেবেল? উত্তর হচ্ছে না। 10:30-11টা অবধি তারা বিজি থাকেন। সবার প্রথমে তাদের কাজটা কি থাকে? নিজেদের পেশেন্টের সঙ্গে দেখা করা। 11:30 থেকে তাদের পাওয়া যেতে পারে। তো ওয়াই নট ইভিনিংয়ে তাদের কল করা হোক? এবং আমি যখন বলছি যে ইভিনিং কলসের কথা, আমি এই ইভিনিং কলসের কথা বলছি না, কিন্তু আমি এটার কথা বলছি যে সন্ধেবেলায় আপনাদের সবার এই যে কাজ করার ইচ্ছেটাই চলে যায়, সেটা যেন না হয়। কেউ বলে যে স্যার ইভিনিংয়ে ডক্টরসদের পাওয়া যায় না, অ্যান্ড আই সে যে এটা হচ্ছে সব থেকে স্টুপিড লাইন আই হ্যাভ এভার হার্ড। আপনি নিজের এলাকায় যান, গিয়ে খোঁজ নিন, সন্ধেবেলায় যান, ডক্টররা চেম্বারে বসে আছেন কি নেই? উত্তর হবে হ্যাঁ। কোন সময়ে? 8 o'clock। যারা ইম্পর্টেন্ট ডক্টর তারা রাত 10টা অবধিও অ্যাভেলেবেল থাকেন। আমি বলছি না সবাই, কিছু এক্সেপশনাল ডক্টররা থাকেন। জেনারেলি ইন ইভিনিং টাইম দেয়ার আর নো কম্পিটিশন। আমি আবার একটা জিনিসের উপরে জোর দিতে চাই, সেটা হলো 8-9 ঘন্টা কাজ করা, যেটা আপনাকে করতেই হবে। আর সন্ধেবেলা কম্পিটিশন অনেক কম থাকে, অন্য কোম্পানির লোকেরা থাকে না। সো দিস ইজ আ হিউজ অপরচুনিটি। আপনার কাছে সুযোগ থাকে ডক্টরের সাথে প্রপারলি কনভারসেশন করার। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা সবসময় ভুলে যাই, আমাদের মনেই থাকে না ব্যাপারটা। সো প্লিজ স্টার্ট ওয়ার্কিং অন দিস সাইড অ্যাজ ওয়েল। রিসেন্টলি আমরা কি নোটিস করেছি, পিপল মেক ট্যুর প্রোগ্রাম, 1 মাসের ট্যুর বানাবে তারা, ম্যানেজার্সরাও 1 মাসেরই ট্যুর বানায়, হুইচ ইজ রিডিকুলাস। এবং তার উত্তরে আমরা যেটা সবাইকে বলতে চাই যে সিনিয়র ম্যানেজারদেরকে অন্তত 3 মাস 4 মাসের ট্যুর প্রোগ্রাম অন্তত বানানো উচিত, অবশ্যই বানানো উচিত। কিন্তু ট্যুর প্রোগ্রাম শুধু বানালেই হবে না, ট্যুর প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করতে হবে ভালোভাবে। এবং আমরা এটা দেখেছি যে মানুষ ট্যুর প্রোগ্রাম প্ল্যান করেছে কিন্তু সেটাকে ফলো করছে না। কতজন ফলো করেনি? 50%ও ফলো করেনি, শুধু দেখানোর জন্য হয়েছে। এবং আমাদের ম্যানেজার্স দে আর নট চেকিং দ্য ট্যুর প্রোগ্রাম। এটা প্র্যাকটিক্যালি তো সম্ভব নয় যদি আপনি ট্যুর প্রোগ্রাম চেক না করেন। একজন ZM যদি একজন RM এর ট্যুর প্রোগ্রাম চেক না করেন এবং একজন RM একজন AM এর ট্যুর প্রোগ্রাম চেক না করেন, সাইমালটেনিয়াসলি রিজিওনাল ম্যানেজার একজন মেডিকেল র্যাপের ট্যুর প্রোগ্রাম চেক না করেন, এবং এটা যদি চলতে থাকে যে কোথায় কাজ হলো, কতটা কাজ হলো, সন্ধ্যায় কাজ হলো কি হলো না, আদৌ কিছু হবে না স্যার। এই যে আমরা বলতে থাকি না যে স্যার আমরা 330টা কল করেছি, এবং আমরা সবাই খুব ভালোভাবে জানি এই 330টা কল কিভাবে হয়েছে, সেটাকে নিয়ে আমি কথা বলতে চাইছি না। এটা আমি আগে বহুবার কথা বলেছি। কল 330টা হোক, কিন্তু কলের মধ্যে সাবস্টেন্স থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ম্যানকাইন্ডের মধ্যে আমরা সবসময় 3টে জিনিসের উপরে জোর দিয়েছি। ম্যানকাইন্ড 1 এর মধ্যে পিপল, প্রসেসেস অ্যান্ড প্রোডাক্টস। এবং এখন আমি আরও একটা জিনিস অ্যাড করতে চাই যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। উই শুড বি পিপল সেন্ট্রিক, প্রসেস সেন্ট্রিক, প্রোডাক্ট সেন্ট্রিক, but at the same time customer centric.
যদি আপনি দাবি করেন যে কোনো একটা কাস্টমারের কাছে আপনি যান, কয়েক বছর ধরে যাচ্ছেন, বহুবার গেছেন, তার সঙ্গে আপনি এটাও বলছেন যে আপনি প্রচণ্ড হার্ড ওয়ার্কিং, তাহলে কোথায় সেই রিলেশনশিপটা উইথ দ্য কাস্টমার? আপনার কোথায় কাস্টমারের সাথে রিলেশনশিপ? এই জায়গায় আমাদের কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। লাস্ট বাট নট দ্য লিস্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, কোনটা ভালো জায়গা কোনটা খারাপ জায়গা সেটা আপনি এইভাবে ডিফাইন করতে পারেন যে আমি এটা বলছি না যে শুধু গ্রোথ দেখে করবেন। আই উইল সে গ্রোথের সঙ্গে সঙ্গে তার প্রোডাক্টিভিটির সঙ্গে সঙ্গে ট্রেন্ডটা কীরকম চলছে, সেল বাড়ছে মান্থ আফটার মান্থ নাকি বাড়ছে না, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নতুন প্রোডাক্টের সেলস কেমন হচ্ছে। যে ম্যানেজার নতুন প্রোডাক্ট ভালোভাবে বেচতে পারেন, যে মেডিকেল র্যাপ নতুন প্রোডাক্ট বেচতে পারেন, দে আর ডেফিনেটলি ট্যালেন্টেড। বিগত 1 বছরে আমরা অনেক ম্যানকাইন্ডিয়ান ইন্টারনালকে প্রমোট করেছি এবং তার সঙ্গে সঙ্গে লিস্টে এটাও আছে যে অ্যাপ্রক্সিমেটলি 28% ম্যানেজার্স হ্যাভ কাম ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ। সেই লিস্টটা আপনাদের সবাইকে পাঠিয়েওছিলাম আমি। বাকি 72% ম্যানেজার্স যারা প্রমোট হয়েছে ম্যানকাইন্ডের মধ্যে, তারা ভেতর থেকেই এসেছে। সো উই আর অলওয়েজ পিপল সেন্ট্রিক, দ্যাটস আ প্রুফ, এবং সেটার ডেটাও আমি আপনাদেরকে দিচ্ছি। কেউ কেউ আমাকে বললো যে স্যার কোনো একটা কোম্পানি থেকে অনেক বেশি লোক এসেছে, তখন আমি সবাইকে সেই লিস্টটাও পাঠিয়েছি যেখানে বলা আছে যে কোন কোম্পানি থেকে কতজন এসেছেন। অ্যান্ড দ্যাট হ্যাজ ক্রিয়েটেড আ রিয়েলি ওয়ান্ডারফুল কালচার। এবং ম্যানকাইন্ডের হেড অফিসে বসে থেকে আমাদের কাজ এটাই যে ভালোভাবে চেক করা যাতে এই অ্যামালগামেশনটা প্রপারলি হয়, কিভাবে তারা এক হতে পারে, যারা বাইরে থেকে এসেছে তারা যেন বাইরের কোম্পানির ব্যাপারে বেশি কথা না বলে, দে শুড টক অ্যাবাউট দিস কোম্পানি। তারা যখনই কোনো অ্যাচিভমেন্টের কথা বলবে তারা যেন ম্যানকাইন্ডের কথাই বলে এবং সেটাকেই অ্যাম্প্লিফাই করবে। এই অ্যাডভাইসটা আমি সমস্ত ম্যানেজারকে দিতে চাই। আরও একটা জিনিস যেটা আমি বলতে চাই, ম্যানেজার্সরা বলেন যে স্যার আমাদের ওপর তো প্রচণ্ড প্রেশার আছে, আপনি মেডিকেল র্যাপদের বলুন। তার মানেটা ঠিক কি যে আমরা গিয়ে মেডিকেল র্যাপদের সঙ্গে কথা বলবো? সেটা সম্ভব নয় স্যার। আপনাকে সেই কাজের জন্যই রাখা হয়েছে, আপনাকে এই জন্যই রাখা হয়েছে যাতে আপনি মেডিকেল র্যাপদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্র্যাকটিসটাকে ঠিক করেন। এবং যে ম্যানেজাররা এটা বলেন যে মেডিকেল র্যাপদের উপরে কোনো প্রেশার নেই, তারা কাজ করুক বা না করুক তাদেরকে দেখা হয় না, সমস্ত প্রেশার আমাদের ওপর, সেটা মিথ্যে কথা, একেবারেই বাজে কথা। এটা কোনোভাবেই ঠিক কথা নয়। আমরা একটা জিনিসের ব্যাপারে অ্যাবসলিউটলি ক্লিয়ার যে একটা কোম্পানির কালচার তাদের লিডার্স টপ ডাউন বানায়। মেডিকেল র্যাপরা সেটাই করবে যেটা তাদের ম্যানেজার বলবে। বিগত কয়েক মাসে এটা দেখেছি যে অনেক মানুষ কলটা রেকর্ড করে নেয়। মানে মেডিকেল র্যাপকে যখন একটা ম্যানেজার কল করে তখন তাদের অভ্যেস হচ্ছে সেই কলটাকে রেকর্ড করে নেওয়া এবং সেটা হচ্ছে তারা আমাদেরকে পাঠায়। আমি নিজে শুনেছি সেই রেকর্ডিং। আপনি যে মেসেজগুলো করেন সেগুলোও আমাদের কাছে আসে এবং সেখানে কি বলা থাকে যে একজন জেডএম স্যার বা আরএম স্যার নিজের প্রবলেম এএমকে শোনাচ্ছে। সত্যি কি একজন এরিয়া ম্যানেজার আরএম এর প্রবলেম সলভ করতে পারেন যে স্যার খুব প্রেশার যাচ্ছে, কিছু হচ্ছে না? জেডএমও এরকম করছে। এরিয়া ম্যানেজার নিজের প্রবলেম বলছে একজন মেডিকেল র্যাপকে এবং নিজের উইকনেস শো করছে। সে বদনাম করছে যে কোম্পানি এরকম ছিল, আগে ভালো ছিল, আগে তো খুব ভালো ছিল, আগে তো কেউ কোনো কিছু জিজ্ঞাসাই করতো না, আমরা মাত্র 2-4 ঘন্টা কাজ করতাম, খুব ভালো ছিল। তো যারা অতীত নিয়ে বেঁচে আছেন এবং যারা নিজেদের প্রবলেম জুনিয়রদেরকে গিয়ে শোনাচ্ছেন এবং প্রবলেম সলভ করতে চেষ্টা করছেন, এবং জানেন এই প্রবলেমটা কখন সলভ করার চেষ্টা করেন? তারা মদ খাওয়ার পরে। যখন আপনি ওভার দ্য ড্রিঙ্কস একজন মেডিকেল র্যাপের সঙ্গে জুনিয়রের সঙ্গে বসে কথা বলেন, এই ধরনের কথাবার্তা বলেন, তখন কিছু সময় পরে যখন সব সিচুয়েশন ঠিক হয়ে যায় তখন সেই জুনিয়ররাই এই সিনিয়রকে আর রেসপেক্ট করবে না। দিস ইজ অলসো ওয়ান উইকনেস আই হ্যাভ সিন। তো আমি সেই ব্যাপারেও সবাইকে সচেতন করতে চাই যে স্যার নিজেদের জুনিয়রের সঙ্গে কথা নিশ্চয়ই বলুন, কিন্তু এতটা ফ্র্যাঙ্ক হবেন না, এত বেশি ফ্র্যাঙ্ক হবেন না, এত বেশি অ্যাটাচমেন্ট বাড়াবেন না যাতে আপনি পরবর্তীকালে তাকে বকতেই না পারেন। এটা কিন্তু সমস্যা। আর না বকাবকি করে তার কেরিয়ারটাও খারাপ করে দেবেন। যদি আপনার সন্তান বা আপনার ছোট ভাই ভুল রাস্তায় যান তাহলে আপনি তাকে বকবেন না, তাকে কি আপনি এটা বলবেন যে ঠিক আছে তুমি এটা করতে থাকো? অ্যান্ড ওয়ান ফাইন ডে হি উইল বিকাম আ বিগ নিউসেন্স, আ বিগ প্রবলেম ফর দ্য হোল ফ্যামিলি। সেইভাবেই আপনি আপনাদের জুনিয়রকেও হ্যান্ডেল করবেন স্যার, এটাই আমার অ্যাডভাইস। সো again আমি আবার একটা কথা রিপিট করতে চাই যে স্টার্ট রিবিল্ডিং, ওয়ার্ক অন দ্য ফাউন্ডেশন অ্যান্ড ব্রিং ব্যাক দ্য গ্লোরি অফ দ্য ট্রু গ্লোরি অফ ম্যানকাইন্ড। এবং আমরা যতটা আপনাদের ব্যাপারে অ্যাটাচড থাকি 24/7 সব সময় আপনাদের ব্যাপারেই ভাবতে থাকি, এটাই ভাবতে থাকি যে ম্যানকাইন্ডিয়ানদের কিভাবে উন্নতি হতে পারে। কোনো কোম্পানি এরকমটা করে না। আই টেল ইউ অনেস্টলি, যখন আপনি একটা কোম্পানি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পান না, সেখানে আপনার ওই কোম্পানির প্যাকেজে একটা জিনিস লেখা থাকে না, সেটা হলো কোম্পানির কালচার।
ম্যানকাইন্ড হ্যাজ অ্যামেজিং কালচার, সেটা আপনি আর কোনো ফার্মা কোম্পানিতে পাবেন না, পাওয়া সম্ভব নয়। যদি আপনার কোনো সমস্যা হয়, আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা সেটাকে সলভ করি। So I wish you all the best in rebuilding, in creating fantastic foundation, and making sure that we have the fantastic culture. All the best, good luck, and have a great year ahead. Thank you so much. Bye-bye.